শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবারও সরকারি ছুটি। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। দেশের সব হাসপাতালে আবারও নার্স ও মিডওয়াইফারদের কর্মবিরতি। ইমার্জেন্সি সচল থাকলেও বিড়ম্বনায় পড়েছেন অন্যান্য রোগী ও স্বজনরা। ওনারা কি কারণে আমাদের দাবি মেনে নিচ্ছে না? কারণ আমরা জানি আমাদের দাবি হচ্ছে যৌক্তিক দাবি। যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তো ভালো, আর যদি না মেনে নেওয়া হয় তাহলে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। যাত্রাবাড়ী থানায় মামলায় পলক, ইনু, দীপুমণি ও মেননের 7 দিনের রিমান্ড। শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ। যমুনা নিউজ আমন্ত্রণ দর্শক, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। সংবাদের শিরোনাম দেখছিলেন শুরুতে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবারও ছুটি দিয়েছে সরকার। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। প্রস্তুত সারা দেশের পূজার মণ্ডপগুলো। সকাল থেকে ঢাকেশ্বরী সার্বজনীন মন্দিরে দেখা যায় উৎসবের আমেজ। দেবী দুর্গার মঞ্চ এবং ভক্ত দর্শনার্থীদের প্রার্থনার জায়গা সাজানো হয়েছে। মণ্ডপ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার তথ্য সচিব ও বিশেষ সহকারী। হিন্দু সম্প্রদায়ের 8 দফা দাবি নিয়ে মতবিনিময় করেন নেতাদের সাথে। এ সময় বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, সংখ্যালঘুদের উপর হামলার সব ঘটনার বিচার করা হবে। কেউ মামলা করলে আইনি সহায়তা দেওয়া হবে। একই সাথে তিনি বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবর যাতে নিরাপত্তার সাথে উদযাপন করতে পারে সেই ব্যবস্থা করবে সরকার। একই সাথে বৃহস্পতিবার ছুটির কথাও জানান তিনি। এর ফলে শুক্র শনি সাপ্তাহিক ছুটি সহ টানা 4 দিন ছুটি পাবেন সনাতন ধর্মাবলম্বীরা। এই আনন্দ উদযাপনের জন্য ওনাদের দাবি ছিল। তো আমাদের এইবার যে অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী, ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি ও অন্য সিনিয়র কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আবারও কর্মবিরতি পালন করছেন নার্সরা। আমার 2 সহকর্মী যুক্ত হবেন এবং এই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জানাবেন। শুরুতেই যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, একটু জানাবেন আবারও কেন কর্মবিরতি? ইমার্জেন্সিতে নার্স আছেন কিন্তু অন্যান্য জায়গায় নার্স নেই। হাসপাতাল কিভাবে চলছে তাহলে? এটি একটি বড় প্রশ্ন কলি, যে হাসপাতাল কিভাবে চলছে। যে ধরনের যৌক্তিক বা অযৌক্তিক আন্দোলনে হোক না কেন, বা চিকিৎসক বা নার্সদের আন্দোলনে হোক না কেন, সবচেয়ে বড় ভুক্তভোগী কিন্তু রোগীরা। আমি এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও দেখেছি যে অসংখ্য রোগীরা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। এমনিতেই এই হাসপাতালটিতে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 3 গুণ রোগী ভর্তি হন, কারণ গরিবের হাসপাতাল বলে এবং ভালো চিকিৎসা পাওয়া যায় বলে ঢাকা মেডিকেল কলেজের এটি বড় সুনাম রয়েছে। এই কারণেই কিন্তু তারা এখানে এসে ভর্তি হন। কিন্তু যখন চিকিৎসক এবং নার্সরা আন্দোলন করেন তখন কিন্তু আসলে তাদের দুর্ভোগে পড়তে হয়। তবে নার্সরা আজকে যে আন্দোলনটি করছেন সেটিও তাদের দৃষ্টিতে কিন্তু যৌক্তিক, কারণ তারা বলছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রারের পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি এই দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন এবং এই কর্মবিরতি সকাল থেকে এবং তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। এবং তারা পাশাপাশি বলছেন উচ্চশিক্ষিত, দক্ষ ও যোগ্য নার্স কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে এই তাদের 1 দফা দাবিটি আসলে পূরণ করতে হবে, না হইলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে এর মধ্য দিয়ে একটি প্রশ্ন আসে যে আসলে রোগীদের কি হবে, যে প্রশ্নটি আপনি করেছিলেন কলি। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত। জুবাইদ, জানাবেন চট্টগ্রামের কি অবস্থা? রোগীরা ভোগান্তিতে পড়ছেন কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন?
ঢাকা থেকে আমার সহকর্মী যেমনটা বলছিলেন, চট্টগ্রামে অনেকটা একই অবস্থা। আজকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 4 ঘন্টা এখানে কিন্তু কর্মবিরতি চলছে এবং এই কর্মবিরতির কারণে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু সেখানে রোগীদের মধ্যে যে বেশ ভোগান্তি সেটা আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে, যেখানে হাসপাতালের নার্সরা তারা কর্মবিরতি পালন করছেন। বাইরেও তারা বিভিন্ন মিছিল স্লোগানে পুরো যে আন্দোলনটা সেটা তারা পালন করছেন এবং তারা বলছেন তাদের দাবিটা যৌক্তিক। এই যৌক্তিক দাবিটা মেনে নেওয়ার ক্ষেত্রে কেন এত বিলম্ব সেটাই তারা প্রশ্ন করছেন। পাশাপাশি তারা বলছেন আজ তারা 4 ঘন্টা কর্মবিরতি দিয়েছেন, আগামীকাল সেটা 5 ঘন্টা হবে এবং সেই দাবিটা যদি যৌক্তিক দাবি যেহেতু বলছেন, দাবিটা যদি মেনে নেওয়া না হয় তাহলে কমপ্লিট শাটডাউনের মতো কঠোর কর্মসূচিতে তারা যেতে পারেন এবং সেক্ষেত্রে রোগীদের ভোগান্তি বা হাসপাতালের যে অবস্থা সেটা আরও বেগতিক হতে পারে। সেজন্য তারা বলছেন দ্রুত তাদের সাথে এই বিষয়ে বসে সমাধান যাতে করে ফেলা হয় এবং সমাধানের পর যাতে রোগীদের যারা যে সেবাটা দেওয়ার বিষয়ে রোগীরা যে সেবাটা পাওয়ার কথা সেটা যাতে পায় এবং পাশাপাশি হাসপাতালের যে সার্বিক অবস্থা সেটাও তারা উন্নতি হবে এমনটা বলছেন। এবং তাদের দাবি একটা খুবই স্পষ্ট দাবি তারা জানিয়েছেন, তাদের মধ্য থেকে নার্সদের মধ্য থেকে তারা পদোন্নতি চান এবং প্রশাসন ক্যাডারে কাউকে তারা চান না, এমনটা তারা বলছেন। ধন্যবাদ আপনাকে সাদা। সুন্দরবনে বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 125টি। নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। সচিবালয়ে পরিবেশ ও বন উপদেষ্টা বলেন এই সংখ্যা আগের তুলনায় 9.65% বেশি। 2018 সালের জরিপে সুন্দরবনে বাঘ মিলেছিল 114টি। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এবার ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের 605টি গ্রিডে বাঘ গণনা করা হয়েছে। নতুন তথ্য অনুসারে প্রতি 100 বর্গ কিলোমিটারে বাঘের বসবাসের ঘনত্ব 2.64। উপদেষ্টা জানান, বিপন্ন বাঘ সংরক্ষণে বিচরণ এবং প্রজননে সুন্দরবনের 53% বেশি এলাকাকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ। লোকালয় সংলগ্ন 60 কিলোমিটার এলাকায় নাইলেন ফেন্সিং করা হয়েছে এবং ঝড় ও জলোচ্ছ্বাস থেকে বাঘ রক্ষায় নির্মাণ করা হয়েছে টিভি। এছাড়া বাঘের আক্রমণে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। লোকালয়ে চলে আসা বাঘ ফিরিয়ে দিতে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে। বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে। 7 দিনের রিমান্ডে পাঠানো হলো সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু বণি, তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে। যাত্রাবাড়ি থানায় ইমন গাজী হত্যা মামলায় শোনানো হয় রিমান্ড। সেই তালিকায় রয়েছেন হাসানুল হক ইনু, রাশুদ খান মেনন। সকালে আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে তোলা হয়। এই সময় আবেদনের প্রেক্ষিতে তিনি রিমান্ড আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ি থানার পৃথক হত্যা মামলায় দীপু বণিকে 7 দিন এবং 5 দিন, একই সাথে জুনায়েদ আহমেদ পলককে 7 দিন ও 5 দিন, সালমান এফ রহমানকে 5 দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 7 দিন এবং 4 দিন, একই সাথে ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এছাড়া নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলককে আরও 5 দিনের রিমান্ড দিয়েছেন সিএমএম কোর্ট। এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হক সহ কয়েকজনকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হককে। নতুন করে বৃষ্টি হচ্ছে বন্যা কবলিত 3 জেলায়, আর এতে করে আবারও পানি বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। নেত্রকোনায় ঢলের কারণে পানি এখনও বাড়ছে। ময়মনসিংহ আর শেরপুরে দুর্ভোগ কমছে না বাসিন্দাদের। সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে ডুবে দুর্গাপুরে মারা গেছেন একজন। পানি বাড়ছে সোমেশ্বরী আর কংস নদীতে। উদ্বাখালী নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। প্লাবিত নতুন নতুন এলাকা, 5 উপজেলার 1.5 শতাধিক গ্রাম জলমগ্ন, পানিবন্দী লক্ষাধিক মানুষ। ডুবছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। দুর্গতরা ছুটছেন আশ্রয়ের খোঁজে। পানি লাগে না, মজাইতে না, একটু পানি এনে কলের খাইতে পারে না।
বাকি ভাঙলে কোমর ভাঙে গেছে, গরু বাছুর লয়া মানুষ লয়া জীবত লয়া মরতাছি। বাড়ি করে পানি, আমাদের বাড়ি করে থাকার মতন জায়গা নাই, জানা ছিল এখানে আমরা গরু বাছুর নিয়ে সবাই খাওয়া নাই, যে রান্দা খাওয়াই একবার রানলে আর একবার রান্দা নাই, এই চিরামুড়ি ইতামিতে কায়া হুলুরি লইয়া। শেরপুরে এখন পর্যন্ত ঢলের পানিতে ডুবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢলের পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও দুর্ভোগে বাসিন্দারা। উজানের পানি বিভিন্ন নদ নদী হয়ে বইছে ভাটির দিকে। জলমগ্ন 5 উপজেলার 1.5 লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে অনেকেই, কিন্তু খাবার আর বিশুদ্ধ পানির চরম সংকট। ডুবে গেছে 52,000 হেক্টর জমির আমন ধান। ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় পাহাড়ি ঢল কমায় পানি নেমে গেছে বেশ কিছু এলাকায়, তবে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতালেও। অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। দেখা গেছে সুপেয় পানি এবং খাবারের সংকট, যে অনুযায়ী ত্রাণ সহায়তা নেই। ভারতের মেঘালয়ে পাহাড়ি ঢলে অন্তত 17 জনের প্রাণ হানি হয়েছে। কর্তৃপক্ষ জানায় পাহাড়ি ঢলের তোড়ে ভেসে গেছে এবং ভূমিধসে এই প্রাণহানির ঘটনা ঘটে। এরই মধ্যে 2 শিশুও রয়েছে। রাজ্যটির উত্তর এবং দক্ষিণ গারো পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে। রাজ্যের আবহাওয়াবিদরা জানায় গেল কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে, যার ফলে পাহাড়ি ঢল দেখা দিয়েছে এবং সে কারণেই আকস্মিক বন্যা। কর্তৃপক্ষ আরও জানিয়েছে পাহাড়ি ঢল আর বন্যায় এখন পর্যন্ত 54টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত হয়েছেন 5,000 মানুষ। জুলাই আগস্ট গণহত্যা বিচার শুরুর জন্য ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ শুরু হয়েছে। কাজ শুরুর পর সকাল 8টায় ট্রাইব্যুনালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। পুরাতন হাইকোর্ট ভবন তথা ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনের অফিস ঘুরে দেখে দ্রুত সংস্কারের তাগিদ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আইন গণপূর্ত উপদেষ্টারা এসেছিলেন মূলত ভবনের সংস্কার কাজের অগ্রগতি দেখতে। এ সময় তারা তাগিদ দেন যত দ্রুত সম্ভব ভবনের সংস্কার কাজ শেষ করার, যেন জুলাই আগস্ট গণহত্যার বিচার কার্য আন্তর্জাতিক অবকাঠামো দিয়ে যেন শুরু করা সম্ভব হয়। আজকে আইন উপদেষ্টা মহোদয় এবং পূর্ত উপদেষ্টা মহোদয় সকাল 8:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ভবন এবং সংলগ্ন এলাকা সবকিছু পরিদর্শনে এসেছিলেন। ওনারা মূলত এসেছিলেন যে আমাদের যে পুরাতন যেটা কোর্ট বিল্ডিং, যেটা আগে ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হতো, এটা সংস্কার কাজ চলছে এখানে, সেটার অগ্রগতি দেখার জন্য ওনারা এসেছিলেন এবং তারা ঘুরে ঘুরে দেখেছেন প্রসিকিউশনের পুরাতন অফিস এবং কোর্টের যে পুরাতন ভবন সেটা। কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় যশপুর বিওপির কাছে হত্যা করা হয় কামাল হোসেনকে। নিহত কামাল কুড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা। 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন জানান, সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে গিয়েছিলেন কামাল। এ সময় বিএসএফ এর গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায়। আজ দুপুরে পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তরের কথা। গুলশান 2-এর সংযোগ সড়কে পথচারী পারাপারের সুবিধা অসুবিধা পর্যবেক্ষণ করল একক আত্মমানবিক উন্নয়ন সংস্থা। সকালে গুলশান 2-এর গোল চত্বরে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পথচারীদের দৈনন্দিন পারাপারে বাস্তব অবস্থা, গাড়ির গতির কারণে পথচারীরা সময়মতো রাস্তা পারাপার করতে পারছেন কিনা, যানবাহনের ধরন, এই বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। কিভাবে সেসব উন্নয়ন করা যায় সে সম্পর্কে পথচারীদের সাথে কথা বলেন সংস্থাটির কর্মীরা। এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহিদ বলেন, সড়কে পথচারীর অধিকতর সুরক্ষা এবং নিরাপত্তার জন্য এই জরিপটি করা হচ্ছে। এই পথচারীরা কত ঝুঁকি নিয়ে পার হচ্ছে সেইটা পর্যবেক্ষণ করতেছি। এইটা কত গাড়ি চলাচল করতেছে, কত রিস্ক নিয়ে চলাচল করতেছে, বয়োবৃদ্ধরা কত কষ্ট করে চলাচল পারাপার হচ্ছে এই সমস্ত বিষয়গুলো আমরা ভলেন্টিয়ার দিয়ে আমরা এটা পর্যবেক্ষণ করতেছি।
এবার হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টার লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রাতভর চালানো হয় এই হামলা। কর্তৃপক্ষ জানায় বৈরুত এবং এর আশেপাশের এলাকাগুলোয় হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এই অভিযানের অন্যতম লক্ষ্য ছিল হিজবুল্লাহ গোয়েন্দা সদর দফতর। এ নিয়ে দ্বিতীয় দফায় হামলা হলো লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির গোয়েন্দা দফতরে। এর পাশাপাশি হামলা চলে বিভিন্ন আবাসিক স্থাপনা লক্ষ্য করে। এতে হতাহত হয়েছে বহু মানুষ। লেবাননে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। যদিও হিজবুল্লাহর দাবি এই সংখ্যা আরো অনেক বেশি। এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।